কারণ যে কোনো শহর আমার মনে হয় যে পায়ে হেঁটে ঘুরলে একটু বেটার। সন্ধ্যেবেলার দিকে একদিন কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো, ওই ঘুরতে ঘুরতে এক্সপ্লোর করতে করতে কোনো গলি দিয়ে কোথাও দিয়ে চলে গেছি। আমার পেছনে হয়তো এক বা একের বেশি আমি পায়ের আওয়াজ বা এরকম কিছু আমি শুনতে পাচ্ছি আর কি। তো একটা সময় আমি গিয়ে দেখলাম যে হ্যাঁ, মানে মোটামুটি একটা খাদের কাছাকাছি একটা কিছু। তো ফিরে আসি ন্যাচারালি আমার হোটেলে। ছেলেটা কিছুক্ষণ আমার দিকে চুপচাপ করে থাকে। ঠিক 6 মাস আগে আমার ছোটো মেসো মারা যান, এবং সেই ওইভাবে মানে তারও কোনো প্রস্তুতি নেই, কোনো কিচ্ছু নেই, কোনো পরিকল্পনা ছিল না যে সে চলে যাবে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল আলটিমেট পডকাস্টের নতুন একটি শো। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তার সঙ্গে পরিচিত হয় আমার 2025-এর কলকাতা বইমেলায়। আমার কাছের একজন ভাই, বন্ধু, মিউজিক ডিরেক্টর, নবগত মিউজিক ডিরেক্টর সুরদীপ, তার সঙ্গে আলাপ করে যায়। যখন মানুষের সঙ্গে আলাপ হয়, মানুষ যখন আমার পরিচয় জানতে পারেন, আমি যখন প্যারানর্মাল রিসার্চ করি, প্যারাসাইকোলজিস্ট, উনি প্রথম দিকে বলেন, মশাই আপনাকে তো কাল্টিভেট করতে হয়। আমি না হেসে ফেলেছিলাম শুনে, বলে এটা তো আপনি ফেলুদা ডায়লগ দিলেন। বলে আপনি তো ফেলুদাই। তারপর আলাপ হয়, তারপর ফোনে কথা হয়, তারপর নাম্বার চালাচালি হয়, আর তারপর আমার পাশে বসে আছেন যিনি, তিনি একজন প্রখ্যাত চিত্র পরিচালক, সঙ্গে প্রখ্যাত একজন লেখক। পরিচয় করিয়ে দেওয়ার নতুন করে কোনো দরকার নেই, পরিচয় উনি আপনার দেবেন। দাদা নমস্কার, আমি সৌমিত্রী শঙ্কর ঘোষ। আজকে ডক্টর উজ্জ্বল গুপ্তর সঙ্গে একটু স্পুকি ব্যাপারটা লাগছে আর কি। যাই হোক, দেখা যাক সামনের যে সময়টা কাটাবো সেই সময়টা কতটা স্পুকি হয়। ফিঙ্গার ক্রসড, এবং আমি এক্সাইটেড। লেটস স্টার্ট। কেমন আছেন দাদা? ভালো, আপনি বলুন। ভালো আছি। বই মেলার পর তো তারপর আমাদের টেক্সটে কথা হলো, হ্যাঁ, তারপরে চললো। দাদা বললো দাদা সাথে আসতে হবে। আপনি আমাকে বলেছেন আমি কেন এলাম, আপনি হ্যাঁ, আমি এখনো প্রশ্নটা আমার সেটাই যে আমি কেন, এবং কেন মানে ক্যামেরার পেছনের লোক, এবং আমি অতটাও জনপ্রিয় মুখ নই ফ্র্যাঙ্কলি। এবং হ্যাঁ, প্রথম বই বেরিয়েছে এবছর, সেটা সব ঠিক আছে, কিন্তু আমি কেন? দাদা ক্যামেরার পিছনে আর ক্যামেরার সামনে বলে আপনি ক্যামেরার পিছন বলে, এগুলো কিন্তু আপনার একটা পরিচিতি রয়েছে দাদা। সৌভাগ্যবশত আমি তো বেশ কিছু মানুষের সঙ্গে কাজ করেছি, আর আপনি জানেন আমাদের প্রত্যেকেরই একটা লিঙ্ক থাকে। একদম। আপনার নাম শুধুমাত্র আপনি খুব বিনয়ী বলে এই কথা বলছেন, কিন্তু আপনার নাম অনেকটা দূর পর্যন্ত শুনেছি আপনার নাম। আর সেই থেকেই আমার মনে হয়েছে যে আপনার সঙ্গে পডকাস্ট করলে বেশ আমারও ভালো লাগবে, আর আপনার অভিজ্ঞতা আমি শুনতে পারবো। মানে যে নামটা শুনেছেন বললেন, ভালো না খারাপ? অবভিয়াস ভালো দাদা, কারণ আমার এটা জানার দরকার ছিল। যাই হোক, আচ্ছা, আপনি আমাকে যখন আপনার সঙ্গে কথা হচ্ছিল বেশ কিছুদিন আগে, তখন আপনি আমাকে বারবার বলেছিলেন যে উত্তরাখণ্ডে আপনার সঙ্গে কিছু ঘটনা ঘটেছিল। হ্যাঁ, উত্তরাখণ্ডে আমি গত বছর ডিসেম্বরে গেছিলাম কাজের সূত্রে। তখন বেশ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া এখানেও ছিল, এবং ওখানে তো ডেফিনেটলি ছিল। তো সেই সময় একটা ঘটনা ঘটেছিল, যেটা আমি জানি না, আমি বুদ্ধিতে তার ব্যাখ্যা পাইনি, এবং ছোট্ট বুদ্ধি আমার, বেশি ব্যাখ্যা। তো সেই ব্যাখ্যাটা আজকে ডেফিনেটলি আপনার কাছে চাইব। একটা ব্যাপার আছে যে আমি ওখানে যেখানে কাজের জন্য যেখানে ছিলাম আর কি, দেরাদুন সংলগ্ন কাছাকাছি। জলি গ্র্যান্ড এয়ারপোর্ট থেকে তো দেরাদুন অনেকটা দূর, মানে তো দেরাদুনেই আমার কাজ মেইনলি ছিল, এবং সেখান থেকে আমি যেখানে থাকতাম আর কি, তো মানে ওই সন্ধ্যেবেলার দিকে একদিন কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো। তো তারপরে আমি হোটেলে ফিরে কি করব, কিছু ইনফ্যাক্ট সময় তো কাটাতে হবে। তো আমি বেরোই কিছুক্ষণের জন্য, এমনি হাঁটতে, শহরটাকে ঘুরতে। কারণ যে কোনো শহর আমার মনে হয় যে পায়ে হেঁটে ঘুরলে একটু বেটার ফিল পাওয়া যায় সেখানকার লোকজন। তো ঘুরতে 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 আপনি যদি আমাকে এখন স্পেসিফিক রাস্তার নাম জিজ্ঞেস করেন, তাহলে আমি সত্যি কথা মনে করতে পারবো না। কিন্তু আমি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাই, যে জায়গাটাতে মানে জায়গাটা বেশ জনমানবহীন, এবং সেটা মেন রাস্তাও নয়, মানে ওই ঘুরতে ঘুরতে এক্সপ্লোর করতে করতে কোনো গলি দিয়ে কোথাও দিয়ে চলে গেছে। এবং কিছুক্ষণ পর থেকে একটা ফিল হতে শুরু করে যে সামান আমার পেছনে হয়তো
এক বা একের বেশি আমি পায়ের আওয়াজ বা এরকম কিছু আমি শুনতে পাচ্ছি আর কি। এবং আমি ঘুরে তাকাই, কেউ নেই। একটা গা ছমছমে যেটা ব্যাপার সেটা হচ্ছে, ফেরার চেষ্টা করছি, কিন্তু কেমন যেন মনে হচ্ছে যে আরেকটু সামনের দিকে কেউ টানছে, যে আরেকটু সামনে, আরেকটু সামনে। এবার আরেকটু সামনে কি আমি জানি না, কারণ সবে মাত্র গেছি তখন। খাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এরকম মানে আরেকটু সামনে কি আমি সেটা জানি না, তার কারণ হচ্ছে একটা মিসড একটা ধুন্ধ এরকম তো কিছু রয়েছে, এবং সেটা পেরিয়ে আমাকে যেতে হচ্ছে। তো একটা সময় আমি গিয়ে দেখলাম যে হ্যাঁ, মানে মোটামুটি একটা খাদের কাছাকাছি একটা কিছু। তো সামাও আমার সেই সময় বাড়ি থেকে একটা ফোন আসে, এবং ফোন আসার ফলে আমি ফোনটা তুলে কথা বলতে গিয়ে আমি একটা জিনিস পাই যে মানে ওই পেছনের আওয়াজ টাওয়াজগুলো কমে যায়, এবং আমি না যে যে ঘোরটা আমার লেগেছিল সেই ঘোর থেকে আমি বেরিয়ে আসি ওই ফোনটা পাওয়ার পর, এবং আমি এগোতে শুরু করি ফেরার রাস্তাটা ধরি এবং কথা বলতে বলতে স্বাভাবিকভাবে। কিন্তু কেমন একটা মানে অস্বস্তি, মানে ওই ঠান্ডার মধ্যেও কপালে বিন্দু বিন্দু ঘাম বা একটা সোয়েটিং একটা মনে হচ্ছে। তো ফিরে আসি ন্যাচারালি আমার হোটেলে। তো রাতে যখন ফিরে মানে ডিনারের সময় আমার ঘরে যে ছেলেটি ডিনার সার্ভ করতে এসেছিলো সে ওখানকার স্থানীয়। তো তার সঙ্গে আমি একবার জাস্ট জিজ্ঞেস করলাম যে তোমাদের এরকম কোনো রাস্তায় একদম জনমানবহীন এরকম একটা ব্যাপার, তো ওখানে কি মানে আমার এরকম একটা ফিল হয়েছিল। ছেলেটা কিছুক্ষণ আমার দিকে চুপচাপ করে তাকিয়ে থাকলাম। তো আমি বলছি যে মানে আমার কিছুক্ষণ মনে হচ্ছিল ভাই আমি কি মানে চিড়িয়াখানা থেকে এসেছি বা কোনো কিছু, মানে কিছু দেখছো বা আমার কিছু চেঞ্জ হয়েছে নাকি। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমাকে বললো যে সাব आपको कुछ खींच रहा था क्या, कुछ मतलब सामने। ऐसे हाँ खींच रहा था भाई। बोले कि वो खाई की तरफ। हाँ, बोले उस रास्ते में जाना नहीं चाहिए था ना। भाई मैं नया हूँ, कैसे पता चलेगा कि उस रास्ते जाना है कि नहीं है। तो यूं ही चला गया था ऐसे। बोले जाना नहीं चाहिए था, वो वहाँ पे एक्चुअली काफ़ी रोड एक्सीडेंट्स वगैरह हुए हैं, तो अच्छा है कि आप गाड़ी में नहीं गए। मैंने कहा नहीं, पीछे कुछ 2-4 मतलब ऐसे आवाज़ सुने, पर घूमे तो कुछ नहीं मिला या दिखा भी कुछ नहीं। बोले नहीं, वो जो भी लोग यहाँ के हैं वो लोग जानते हैं, जो बाहर से आते हैं वो लोग नहीं जानते ना, तो फिर उनको लगता है ये पीछे से आवाज़ ये सब वो सुनते हैं। तो যখন আপনার সঙ্গে আলাপ হয়েছিল বইমেলাতে, তখন আমার ওই ইনসিডেন্টটা, যখন আপনার পেশাটা জেনেছিলাম তখন আমার ওই ইনসিডেন্টটা ফট করে আমার মাথায় ক্লিক করেছিল, যে আমি সেই সময় কোনো ব্যাখ্যা পাইনি। আপনি আমাকে বলেছিলেন যে আমার একটা উত্তরাখণ্ডের গল্প আছে, কিন্তু আপনাকে বলতে হবে এরকম। হ্যাঁ, তো এই ব্যাখ্যাটা আমার মনে হয় যে এটা সেই সময়, যে সময় আপনি ব্যাখ্যাটা আমাকে দিলে বরং আমার ভালো লাগবে যে এটা কিসের জন্য। দেখুন, প্যারাসাইকোলজিতে খুব ভালো ব্যাখ্যা রয়েছে, ঠিক। অ্যাজ এ রিসার্চার আপনাকে আমি বলি যে এই ঘটনাটিতে কী হয়েছে। প্রথম কথা তো ওই জায়গাটি একটা মিথ রয়েছে, মিথ বলুন যা বলুন, শুধুমাত্র আপনি যদি এটা একাই অনুভব করে থাকতেন বা এটা ফিল করে থাকতেন বা অভিজ্ঞতা যদি আপনার একা হতো, তাহলে আমি বলতাম যে এটা অনেক সময় হ্যালুসিনেট হতে পারে, একা ছিলেন, ভয় পেয়ে গেছিলেন। আপনি যখন এখানে মজা জিনিস হলো, আপনি যখন হোটেলে গিয়ে ওইখানকার স্টাফদের জিজ্ঞাসা করলেন, স্টাফরাও সেম কথা বললো যে ওখানে কিছু আছে, সামথিং ইজ, কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু হয়তো হতে পারে, সেই জন্য আপনার টেনে নিয়ে যাচ্ছিল, খাদের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। ও বললো আপনাকে, উনিও বললেন খাদের দিকে নিয়ে যাচ্ছিল। বেসিক্যালি এটা কী হয়, স্পিরিট এনার্জি খুব মানুষের ইন্টেনশন বোঝে, রাইট। আমি বলবো না যে আপনি খাদের কাছে নিয়ে গিয়ে ওনার ফেলারই চেষ্টা করছিল, এটাও হতে পারে। ওখানকার যে স্পিরিট বা যে এনার্জিটা মারা গেছেন, যে বললেন যে একাধিক অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের মধ্যে কেউ হয়তো আপনার সঙ্গে কানেক্ট করে ফেলেছিল। ওই যে বললাম স্পিরিট ইন্টেনশন বোঝে না, এই যে কানেকশন যেটা বলছেন যে কানেক্ট করে ফেলেছিল, এই কানেক্ট মানে কিসের জন্য হয়, মানে সাধারণত এগুলো কিসের জন্য হয় বা কিভাবে হয়? এটা হচ্ছে মানুষের অরা, মানুষের ইন্টেনশন। বললাম আমাদের ওয়ার্ড একটা ইন্টেনশন বলি। ইন্টেনশন মানে আপনার মতের সঙ্গে তার মত মিল খেয়েছিল সেই সময়টার জন্য। আচ্ছা, কিন্তু আমি তো তখন কোনো কথা বলিনি, কারোর সঙ্গে কথা বলেননি। এরা আপনি কথা না বললেও এরা আপনি যাওয়ার আগে বুঝে যাবে যে আপনি কি করতে এসছেন,
স্পিরিট এমন একটা এনার্জিটা এমন একটা জায়গায় রয়েছে, বা তাদের এতটাই ইন্টেলিজেন্ট হয়। আমরা একটা ইন্টেলিজেন্ট কমিউনিকেশন এই জন্যই বলি, তারা অনেক আগে বুঝে যায় তিনি কী করতে এসেছেন। আপনার সেই সময় আপনার ইন্টেনশনের সঙ্গে তার ইন্টেনশন খুব ভালো মতো ম্যাচ খেয়েছে, যেই স্পিরিটের সঙ্গে হোক না কেন। সে হয়তো আপনার ঠেলার হয়তো চেষ্টা নাও করতে পারে, সে হয়তো বোঝানোর চেষ্টা করছিল যে আমার মৃত্যু এখান থেকে হয়েছে। পিছন হয়তো হয়তো আমি বলছি হয়তো, আমি যদি তখন থাকতাম আমি আপনাকে আরও ওখানে দাঁড়িয়ে ক্লিয়ার করতে পারতাম, কারণ এই সাবজেক্টটা আমার। এই যে আপনি বলেন পিছন পর্যন্ত অনেক দূর নিয়ে গেছে, আপনাকে সে ফলো করতে করতে গেছে। কারণ কি, কারণ আপনি তার কথা শোনেননি, সে আপনাকে বোঝাবার চেষ্টা করেছে, হয়তো বোঝাবার চেষ্টা করেছে যে আমার ভাষার প্রবলেম, যে তার ভাষা হয়তো আমি বুঝতে পারছি বললাম না, তার অরা সাইনের সঙ্গে মানে তার ইন্টেনশনের সঙ্গে আপনি ম্যাচ করতে পারেননি। সেই সময় আপনি ব্যাপারটাকে অন্যভাবে নিয়েছেন, সবাই ভয় পেয়ে গেছি, বেরিয়ে উঠে যাই, দরকার কি আছে। ওই পিছন আসাটাও কারণ যে অনেকক্ষণ পর্যন্ত তিনি আপনার পিছনে ছিলেন, আর পিছনে ছিলেন বলেই তিনি আপনাকে ওই জায়গা পর্যন্ত পৌঁছতে। অনেক সময় কি বলুন তো, এটা আমরা বলি না ভালো খারাপ স্পিরিট, এটার ক্ষেত্রে আপনি যদি আমাকে বলেন, তাই বলবো যে এই ভালো খারাপ তো আমি বলতে পারবো না, তো এই স্পিরিটের ইন্টেনশন বা অরা খুবই ভালোই ছিল। না দাদা, আপনি যেরকম বলছিলেন ট্রেনিং যাচ্ছিল, হয়তো চাইলে আপনাকে ওখানে ঠেলে ফেলে দিতেও পারতো, মানে দুর্ঘটনা কিছু হতেই পারতো সেটা। আর ওখানে দুর্ঘটনা হলে মানুষ হয়তো পা পিছলে পড়ে গেছে, এক্স্যাক্টলি, কেউ জানতে পারতো না, গেছেন অন্ধকারে গেছেন পড়ে গেছে, পুলিশ তাই বলতো। তো ওই যেটা হয়, ওই ইন্টেনশন আপনার খুব ভালো মতো, আপনার ইন্টেনশন বারবার বলছেন। প্যারাসাইকোলজির আমরা বারবার একটা ওয়ার্ড বলি, আপনি যতগুলো আমার ইন্টারভিউ শুনবেন যত শো শুনবেন, আমি বারবার বলি স্পিরিট আমাদের ইন্টেনশন বোঝে। আপনার ইন্টেনশন প্রচণ্ডভাবে ভালোভাবে বুঝেছিল, তাই আপনার পিছন করেছিল, আপনি তার কথা বোঝেননি, তার সাইন বোঝেননি, তাই আপনার সঙ্গে সঙ্গে গেছিলো। এটা আমি আপনাকে বলবো, এটা জেনুইন গল্প। এটা কোনো রকমভাবে আমার মনে হলো না যে এটা কোনো রকমভাবে জায়গাটা কোনো রকমভাবে স্পিরিট আপনাকে কানেক্ট করার পর আপনার পিছনে গেছে, এবার পিছনে গিয়ে সেখান থেকে আপনাকে ব্যাক করে দিয়েছে, হয়তো অনেকটা সাপোর্টও করেছে যে চলে যাও এই পাত থেকে। ওকে, গল্পটা এর আগেও এরকম এই পাহাড়ের দিকে না এরকম আনকানি গল্প অনেক থাকে। হ্যাঁ, মানে বেশিরভাগ শোনাই কোনো একটা সময় মনে হয় যে এটা জাস্ট গল্প। মানে আমিও তো শুনেছি ছোটবেলা থেকে অনেক কিছু, পাহাড়ে গেলে এরকম হয়ে যায়, ওরকম হয়ে যায়, এবং পাহাড়ে একটা কুয়াশাচ্ছন্ন এরকম একটা মিস্টার ধুন্ধ এরকম। এবং শুধু গল্প বই পড়া না, আপনি সিনেমাতেও দেখবেন এই জিনিসগুলোকেই তুলে ধরা হয়। ঠিক, হ্যাঁ, কিন্তু যতক্ষণ না ওটা আপনার নিজের সঙ্গে হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ওটা আপনার কাছে একটা গল্প। ঠিক। আপনাকে আমি আরেকটা ভালোভাবে বলি, দেখবেন যে কিছু আপনি তো পাহাড়ে ঘোরেন বেশ, কিছু জায়গায় দেখবেন রেড ফ্ল্যাগ, নীল ফ্ল্যাগ, ইয়েলো ফ্ল্যাগ লাগানো থাকে, সেই জায়গাগুলো প্রচণ্ড অ্যাক্টিভ জায়গা হয়, আর পাহাড়িরা সেটা জানে। মানে ওই ফ্ল্যাগগুলো কি, মানে সে এনার্জি ওটা অ্যাকচুয়ালি কি হয়, অনেক সময় ওখানে নিয়ে গিয়ে না, অনেক সময় কাউকে দাহ করে দেওয়া হয়, বা ওখানে কোথাও নিয়ে কিছু করা হয়, তো ওখানে মার্কিং করে দেয়। আবার অনেক সময় অ্যাক্টিভ জায়গা থাকলেও ওখানে অনেক সময় ওরকম ফ্ল্যাগ দিয়ে যায়, এটা পাহাড়িরা জানে কিন্তু খুব ভালো মতো। আপনি যদি সিকিম ঘুরতে যান, বা যদি আপনি একটুখানি ইয়ের দিকে যান, ডাহুইলের দিকে যান, ডাহুইলে এরকম রাস্তা অনেকগুলো রয়েছে যেখানে মার্কিং করা আছে। ডাউহিল তো মানে একদমই, যে কেউ গুগল সার্চ করলে ডাউহিল ব্যাপারে আমি তো বলবো যে পৃথিবীর ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে 3 নম্বর থেকে 2 নম্বর তো মোস্ট স্পুকিয়েস্ট হিল স্টেশন হবে, পৃথিবীরও টপ 10-এর মধ্যে একটা। তো আমি বলবো যে এটা করে পাহাড়িরা, পাহাড়িরা জানে কোন জায়গায় অ্যাক্টিভ এনার্জি রয়েছে, ওই জন্য ওরা ওখানে মার্কিং করে দেয়। মানে আমাদের পক্ষে সেটা জানাটা, যারা আমরা এখান থেকে যাচ্ছি, সেটা সম্ভবপর নয়, যেরকম আমার পক্ষে সম্ভবপর হয়নি। সেই জায়গাটা সাজিয়ে রেখেছে হয়তো। আপনি ওরকম কিছু দেখেছিলেন পতাকাটা টাকা? না, এক্স্যাক্টলি না। তাহলে ওরা তো ওখানে মার্কিং করেনি, কিন্তু মার্কিং করে রাখে ওরা। পাহাড়িরা প্রচণ্ড এইসবগুলো মানে, আর পাহাড়িরা ওগুলো করে রাখে। গল্পটা বেশ ভালো লাগলো। গল্পটা এরকম পাহাড়ের রাস্তা আমি অনেকবার শুনেছি, গল্প না, সত্য ঘটনা, অনেক মানুষের মুখে শুনেছি, অনেক আমার সহগবেষকদের কাছে শুনেছি যে গল্পগুলোর ব্যাখ্যা নানাভাবে দিতে হয়েছে। এটার ক্ষেত্রে সমিতিদার সঙ্গে যেটা হয়েছে, এটি পুরোপুরি আমার সঙ্গে কানেক্ট করে গেছিলো স্পিরিট। আর হয়তো ভালো খারাপ হয়তো আমি কখনো বলবো না, ভালো খারাপ বললেই তখনই অন্যরকম বিবাদ হয়ে যায়, প্যারাসাইকোলজিস্ট বিশ্বাস করে না, আমরা বিশ্বাস করি না। এই এনার্জি হয়তো সমিতিদাকে দেখিয়ে নিয়ে গেছে হোটেলের কাছে, নিজের পাত দেখে যে সেফলি বেরিয়ে যান, এখানে না থাকাই বেটার। আপনাদের কেমন লাগছে? আশা করি আপনাদের খুব ভালো লাগছে। আপনারা যদি আসতে চান আমাদের স্টুডিওতে আপনাদের অভিজ্ঞতা নিয়ে, তাহলে অবশ্যই নিচে যে নাম্বারটি যাচ্ছে, যে মেল আইডিটি যাচ্ছে, মেল আইডিতে আপনার গল্প লিখে পাঠাতে পারেন, আর ভয়েস করে হোয়াটসঅ্যাপে অবশ্যই পাঠিয়ে দেবেন। আপনাদের গল্প যদি সিলেক্ট হয় তাহলে আমরা ডেকে নেবো আমাদের স্টুডিওতে। সুমিতদা, এবছরে আপনার একটি বই রিলিজ হয়েছে।
উপন্যাস, উপন্যাস, প্রথমবার। হ্যাঁ, ক্ষত কত বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমিও তাই শুনছি। জনপ্রিয় হয়ে উঠেছে। বইটি দেখাই, বইটি সমিতিদা আমার কাছ থেকে আমি নিয়েছি, সমিতিদা আমাকে দিন এটা। বইটি আপনারা সকলে পড়বেন, বইটি প্রচণ্ড ভালো গল্প। সমিতিদা একটু দর্শকদের বলুন গল্পটির সম্বন্ধে অল্প করে। পাল্প ফিকশন প্রথম কথা, ক্রাইম থ্রিলার, অ্যাকশন ক্রাইম থ্রিলার, এবং একজন আইপিএস এর একটা অভিযান। এটা নেমেসিস সিরিজের প্রথম বই, ক্ষত। ইনফ্যাক্ট যেটা লিখতে কিছুটা আমার দোষেই 3 বছর মতন লেগে গেছে। মানে আমি থ্যাঙ্কফুল বুকলুক পাবলিশিংয়ের কাছে, বিশেষত রোহন এবং প্রীতম ওদের কাছে, কারণ ওরা 3 বছর ধরে ওয়েট করেছিল এবং প্রতি মুহূর্তে খোঁচা দেওয়া যে কত দূর হলো। ওই ব্যাপারটা আছে না যে অন্যান্য কাজ, যেটা আমার মেন কাজ আর কি, রুটি, তো সেই বিজ্ঞাপনের ছবি করতে করতে তার মাঝখানে যেটুকুনি ছবি মানে সময় পাওয়া যায়, তা সেখানে লিখে কাটা, আবার নতুন করে লেখা, এই করতে গিয়ে সময়টা নষ্ট হয়েছে, অন্য কোনো কিছু না। যে এটা 3 বছর ধরে লিখে একটা বিভৎস কিছু ব্যাপার হয়েছে, না সেরকম নয়, কিছুটা আমার ল্যাদ খাওয়ার জন্যই হয়েছে আর কি। তো আলটিমেটলি এই বছর সেটা এসছে, এবং আমি প্রথম একটু ভয় হয়েছিলাম, যদিও আমার প্রকাশকরা খুব মানে কি বলবো, মানে ওরা এটার উপর খুব আস্থা রেখেছিল এবং পাবলিকের ভালো লাগছে, তো ইটস ওকে। আর গল্পটা রাঁচি থেকে শুরু হয়, ক্রাইম থ্রিলার, যেটা আস্তে আস্তে তার জাল রাঁচি, খড়গপুর, গয়া, জয়সলমের এবং ফ্র্যাঙ্কফুর্ট জার্মানি হয়ে, সার্বিয়া হয়ে আবার রাঁচিতে ফেরে, এবং শেষে যেটা একদম লাস্টের দিকে আছে, সেটা অনেকের ক্ষেত্রে কেউ বলেছে টিজার পরবর্তী পার্টে, আর কেউ বললো যে শেষ হলো না, আর একটা রেশ রয়ে গেছে। তো আমার কথা ওটা থাকুক, ওটা যদি কেউ টিজার হিসাবে, পরের পার্টের টিজার হিসাবে দেখে, তাহলে সেটা পরের পার্টের টিজার তো হতে পারে। মানে এই ঘটনাটা 2018 প্রেক্ষাপটে লেখা, একদমই। একজন আইপিএস অফিসার মানবী বাজওয়া চ্যাটার্জি, দ্য লিড অফ ক্ষত, বাবা পাঞ্জাবি মা বাঙালি, তো এরকম একটা মহিলার ক্যারেক্টার তৈরি করেছি, 32 বছর বয়স, যার নিজের জীবনে কিছু ক্ষত আছে, সেই ক্ষতটা ওভারকাম করে সে একটি কেস কিভাবে মানে শেষ করে, একটি মার্ডার কেস, এবং যেটা খুব সিম্পল মার্ডার মনে হচ্ছিল, সেটা আলটিমেটলি ডাবল মার্ডার কেস হয়ে যায়, এবং তার সঙ্গে কিভাবে একটা বড় ক্রাইম র্যাকেট সে খুঁজে বার করে, সেটা নিয়ে ক্ষত। এটা নেমেসিস সিরিজের পার্ট 1, পার্ট 2 আসবে। সিরিজ, ওয়েব সিরিজ করার কোনো প্ল্যানিং আছে এটা নিয়ে? হ্যাঁ, ওয়েব সিরিজ কেন, সিনেমা করারও প্ল্যানিং আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে এটা যেভাবে লিখেছি বা যে বাজেটে, তাতে এটা হিন্দি হলেই ভালো হবে। হিন্দি হলে ভালো? হ্যাঁ, কারণ বাজেটের ক্ষেত্রে ধরে বলছি, বাংলায় হলে ভালো হবে না সেটা আমি বলছি না। মানবী দেবীর অভিনয় কাকে দিতে চান যদি করেন কোনো সময়? সেটা এখন ভাবিনি, যেটা এখন বলার মতন জায়গাটা না, এক্স্যাক্টলি না, কারণ রানী মুখার্জি একটা ফ্র্যাঞ্চাইজি করছেন, একটা ফ্র্যাঞ্চাইজির মুখ ডেফিনেটলি উনি, তো সুতরাং রানী মুখার্জি ইজ নট সুটেবল। তবে দেখা যাক, কোনোদিন যদি প্রডিউসার পাই, মানে হিসাব হচ্ছে যে আমি তো ছবি করতে চাই, ডেফিনেটলি করতে চাই। চ্যানেলে একটা আর্জিও রয়ে গেল যে যদি কোনো প্রডিউসার পাই, কারণ মুশকিল হচ্ছে যে আমি প্রডিউসার পাওয়ার ভাগ্যটা খুব খারাপ, মানে কাজ হয় না, মানে ছবির ক্ষেত্রে পার্টিকুলারলি বলছি, হয় না, হতে গেলে আটকে যায়, মানে এই ভাগ্যটা আমি জানি না, হয়তো কিছুটা আমার নিজেরও দোষ, কারণ আমি স্বতন্ত্রভাবে সমস্ত দায়িত্ব নিয়ে কাজটা করতে চাই, মানে সেই পটেনশিয়াল আমার মধ্যে আছে আমি জানি, কিন্তু মুশকিলটা হচ্ছে যে পরিচালকের এই দাবি অনেক সময় অনেক প্রযোজকই মেনে নেয় না, বিশেষত নতুন প্রযোজক হলে তাদের ক্ষেত্রে তো আরও মুশকিল। আপনি ওই গান্ধীজির ওপর বিশ্বজিৎদাকে নিয়ে একটি ছবি বানিয়েছিলেন, শর্ট ফিল্ম বানিয়েছিলাম, আবার নিহত হলেন গান্ধীজি। ওটা পুরস্কার পেয়েছিল? হ্যাঁ, ওটা বিভিন্ন দেশি বিদেশি চলচ্চিত্র উৎসবে গেছিল, প্রাইজও পেয়েছিল, স্পেশাল মেনশনও হয়েছিল। রিলিজ করেছে পকেট ফিল্মসের ডিস্ট্রিবিউশনে, এখনও দেখতে হবে, যে কেউ দেখতে গেলে ইউটিউবে ফ্রিতেই দেখা যাবে। কিন্তু যেহেতু পলিটিক্যাল ছবি, বার্তা আছে, সাধারণত আমাদের এখন যে সময়টা যাচ্ছে, তাতে এই ধরনের সিরিয়াস ছবি দেখার মতন দর্শক খুব কম। আর তারপরে শর্ট ফিল্ম ইন্ডিয়াতে আমার মনে হয় যে তার মার্কেট আমরা সেইভাবেই নিজেরাই তৈরি করতে পারি, মানে শর্ট ফিল্মকে, এবং বাংলায় তো আরও বেশি। আমরা বাংলায় আমাদের নিজেদের বড় ছবি মার্কেট ঠিক মতন বোধ হয়
গুছিয়ে উঠতে পারিনি, সেক্ষেত্রে শর্ট ফিল্ম তো আরও মুশকিল। বাট যদি কেউ দেখতে ইন্টারেস্টেড হয় সে একদম যেতে পারে ইউটিউবে পকেট ফিল্মসের নিজস্ব চ্যানেলে। আবার নিহত হলেন গান্ধীজি আরামসে আছে, এখনও আছে, আমার ফেসবুক প্রোফাইলে একদম পিন করা আছে, তো সুতরাং দেখতেই পারে। সুমিত দা, আপনার আপনি আমাকে বহুদিন আগেই বলেছিলেন যে আপনার একটি সবসময় ভূতের ছবি বা ভূতের কন্টেন্ট বা এরকম ঘটনা ব্যাপার মানে হরর কন্টেন্টের উপর আপনার সবসময় একটা অনীহা রয়েছে। সেটা যদি আমাকে বলেন যে কি ব্যাপারটা কি? কিছুই না, মানে ছোটবেলা থেকেই দেখুন, ভূতের সিনেমা বলুন বা ভূতের গল্প বলুন, সাধারণত লোকজন খুব এনজয় করে, আমি অতটা করি না। মানে আমার ব্যক্তিগত একটা বোধহয় প্রবলেম, সেটা ছোটবেলা থেকে, মানে ছোটবেলায় যখন সিনেমা হলে সিনেমা দেখতে যেতাম তখনও খুব একটা এনজয় করিনি, তখন তার বহিঃপ্রকাশ অন্যরকমের ছিল। এখনও আমি সচেতনভাবে এই ধরনের সিরিজ বা একটু স্পুকি সিরিজ বা সিনেমা, এটাকে আমি এড়িয়ে যাই আর কি। আমার মেয়ে দেখে, ও এনজয় করে, আমার ওয়াইফ দেখে, সে এনজয় করে, এবং তাতে কোনো অসুবিধা নেই আমার। কিন্তু আমাকে যদি তারা সেটার পার্ট হতে বলে তাহলে সাধারণত আমি মানে সেখান থেকে অ্যাভয়েড করার চেষ্টা করি। যেমন আমাকে আমার প্রকাশকও এবছর বলেছে যে একটা হরার কিছু ভাবনা চিন্তা করার জন্য। আমি ওকে বলেছি যে আমি ট্রাই করতে পারি, করতেই পারবো এরকম জানি না। কারণ অনেক সময় আমার নিজের একটা মানে আমার যেটা মনে হয় সেটা যে আমি হয়তো তার ভেতরে নিজেই ঢুকে যাই, মানে হয়তো দেখতে গিয়ে বা গল্পটা ভাবতে গিয়ে না, তখন একটা অস্বস্তি ফিলিং হয় আমার, বিশেষত রাতের দিকে, যে কোনো সময় একা থাকলে মানে আমার এই অস্বস্তি ফিলিংটা হয়। এইটাও আমি আপনাকে জিজ্ঞেস করবো যে এটার কি কোনো ব্যাখ্যা আছে? এটার ব্যাখ্যা সাইকোলজিক্যাল একটা ব্যাখ্যা রয়েছে। সাইকোলজিতে অনেক সময় কি হয়, ছোটোবেলায় যদি আমাদের মস্তিষ্কে ঢোকানো হয় যে দেখবেন না, আমাদের ছোটোবেলা বাবা বলতো যে এই গাছের তলা দিয়ে যাবি না, জুজু বুড়ি আছে পা ঝোলাবে, খাটের তলায় দেখবি না, পা ধরে টেনে নিয়ে যাবে। এগুলো ছোটোবেলা থেকে না মানুষ আমাদের সকলকে এরকম ভয় দেখাতে আমরা অনেক বড় সময় পর্যন্ত ওটি আমরা মনে করি। আমি এখনও বলি, আমি এতগুলো কেস ইনভেস্টিগেট করেছি, এখনও কিন্তু আমি খাটের তলায় খুব ভয় পাই। না, আমাকে ছোটবেলা থেকে কেউ বলেনি। আচ্ছা, খুব ফ্র্যাঙ্কলি আমার বাবা মা কেউ কখনো এরকম কিছু বলেনি। কিন্তু আমি এটা মানে যখন জিনিসটা হয় না যে জ্ঞান হওয়াটা, সেই সময় যখন বোঝা গেল, আমি তখন থেকে খুব সচেতনভাবে এই ধরনের সিনেমা, আমি তখন তো ওয়েব সিরিজ ছিল না, আমি এড়াতে শুরু করি। লাস্ট কি ছবি দেখেছিলেন ভূতের? মনে নেই, দেখি না, মানে একদমই দেখেনি না, মানে অস্বস্তি হয় আমার, মানে এখনো স্টিল ডেট। এটি আপনার ব্রেনের এখনো ওই ফোবিয়া ব্যাপারটা, এটা ওয়ান টাইপ অফ আমি এটা আমার ছোটবেলা থেকে, মানে ইনফ্যাক্ট হ্যাঁ একদমই, মানে ছোটবেলা থেকে, মানে এটার জন্য আমি কখনো বলবো না যে আমার বাবা মা দায়ী বা এরকম কেউ, কারণ বাবা মা কোনোদিন এইভাবে ভয়ের কথা বলেনি, কোনো কিচ্ছু না। এবং বরং সবসময় যেহেতু বাবা এবং মা দুজনাই মানে নিজেদের পেশা নিয়ে ব্যস্ত ছিল ছোটোবেলাটায়, তো অনেক সময় আমি বাড়িতে একাই কাটিয়েছি, মানে স্কুল থেকে এসে একা খাবার রাখা থাকতো, খেয়ে খেলতে যাওয়া, তারপরে আসা সন্ধ্যেবেলার দিকে, তারপরে মা এসে যাওয়া মার অফিস থেকে। তো সুতরাং অনেকটা সময় আমি একা বড় হয়েছি, তো সুতরাং সেটা নিয়ে আমার কখনো কোনো অসুবিধা হয়নি। আমার অসুবিধা হয়েছে যেমন রাত্রিবেলা শোয়ার সময় মানে হঠাৎ করে গা ছমছম করে ওঠা, বা মানে এমন একটা না ভয়, মানে যেখানে ধরুন আলাদা ঘরে একা শুয়ে আছি, বাবা মা অন্য ঘরে, এটা আমি ছোটোবেলার ইয়েটা বলছি। তো সেখানে রাত্রিরে চিৎকার করে মাকে ডাকা, বা মা এসে একটু কিছুক্ষণ পাশে বসা, বাস মা আমাকে নিয়ে শোয়া, তারপরে ঘুমটা এসছে, নাহলে হয়নি। এটা যখন ধীরে 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 একটু একটু করে এগিয়েছি, তখন হয়তো ওই জায়গাটা কেটেছে। কিন্তু এই সিনেমা দেখা বা গল্পের বই পড়া, ভূতের পার্টিকুলারলি হরার কিছু, সেটা থেকে আমি এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারিনি। আপনার যে প্রবলেমটি শুনলাম, এটি আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবেন আমার মনে হয়, আর কাটিয়ে ওঠার চেষ্টা করুন। এটি প্রবলেমটা কেটে যাবে সুমিত্রা, যদি আপনি খুব বেশি না ভাবেন তাহলে এই প্রবলেমগুলো থাকবে না। মানে আরো বেশি করে ওগুলো দেখতে হবে না, একটু মানে এনজয় করার চেষ্টা করতে হবে। অবভিয়াস, যে জিনিস আপনি ভয় পাবেন সেই জিনিস আপনাকে আঁকড়ে ধরবে।
হ্যাঁ, এটা এটা আমিও শুনেছি যে যে জিনিসটা তুমি ভয় পাবে, কারোর সাঁতারে ভয় খুব, কারোর গাড়ি ড্রাইভিংয়ে ভয়, তো সে আরও বেশি করে যদি মানে সাঁতারটা শেখার দিকে যায়, আমি বলছি না যে মানে দুম করে জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়লো, সেরকম নয়, কিন্তু যদি শেখার ইয়েতে পায় তাহলে ডেফিনেটলি এক না একদিন শুরু হবে। আমাদের প্যারাসাইকোলজিও তাই। আপনি প্যারাসাইকোলজি যদি বলেন যে আপনার ভয় লাগে না, এত ইনভেস্টিগেশনে যান, তদন্তে যান, দেখুন ভয় তো সকলেরই লাগে, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, আপনি যত ভয় পাবেন না তত এনার্জি আপনার থেকে এনার্জি গেইন করা শুরু, তারা তো লাইভ এনার্জি, যদি লাইভ এনার্জি হয়ে থাকে তারা তো আপনার থেকে এনার্জি গেইন করে। যখন কমিউনিকেশন সেই লেভেলে যায়, ইন্টেলিজেন্ট কমিউনিকেশন যেই লেভেলে যায়, তখন ওরা এনার্জি গেইন করার চেষ্টা করে, আপনার থেকে এনার্জি গেইন করার চেষ্টা তাকে করে, ফোনের ব্যাটারি থেকে এনার্জি গেইন করার চেষ্টা তাকে করে, ট্রেন করার চেষ্টা করে, আপনার পাওয়ার ব্যাংক থেকে এনার্জি গেইন করার চেষ্টা করে। এরকম অনেক ক্ষেত্রে এরকম হয়। তো ওই জন্য বলবো, আমি সবসময় বলবো যে এই জিনিসটা ভয় সবসময় সরিয়ে রাখুন। আমরা তাই করি, আমরা যাই যেখানে আমরা, দেখুন আমাদের কাছে ওটাই এনজয়মেন্ট, যতক্ষণ না আমাদের কাছে পিআইয়ের মোশন জ্বলছে, যতক্ষণ না আমাদের কাছে বুবাডি আওয়াজ করছে, যতক্ষণ না আমাদের কাছে ইএমএফ মিটার মানে কেটোমিটার বা ইএমএফ মিটারে আমাদের কাছে রিডিং আসছে, ওটাই আমাদের কাছে সব কিছু পাওয়া। আচ্ছা, এইখানে আমার একটা প্রশ্ন আছে আর কি, হঠাৎ করে মানে এটা প্লিজ, যে এই যে মিটার রিডিং যেটা আপনি বললেন বা যে আলোগুলো ব্লিঙ্ক করা, এগুলো কি মানে সত্যি সত্যি এনার্জির উপস্থিতি জানান দেয়, নাকি কোনো সময় হতে পারে যে না এটা ফলসও হয়ে গেল, মানে কোনো সময়, মানে সব সব ক্ষেত্রে নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা কি মানে একদম ঠিকঠাক মানে? দেখুন আমি আপনাকে এবারে পুরো ব্যাখ্যাটা দিই। আমরা যখন যেখানে ইনভেস্টিগেশন করতে যাই না শুনতে, তা সেখানে চেষ্টা করি সেখানকার ম্যাগনেটিক ফিল্ড পুরো কেটে দেওয়ার। মানে আপনি যদি কারেন্টের পাতি না পান, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আপনি জানেন কারেন্টের, আপনি যদি কারেন্টের পাতি না পান তাহলে তো ওখানে তো কোনো রকম কোনো ইএমপি মিটার ওখান থেকে রিডিং হওয়া শুরু হবে না। ধরুন এই পুরো ফ্ল্যাটটার আমি মেন সুইচ কেটে দিলাম, কাট করে দিলাম, তাহলে তার মধ্যে কোনো কারেন্ট নেই। কারেন্ট খুব বেশি হতে পারে যে ওয়্যারিং থাকে সেখান থেকে পাস করতে পারে, সেগুলো খুব নর্মাল থাকে সমিতিটা। আচ্ছা, ঠিক। এইগুলো যখন কাট করার পর আমরা যখন স্পিরিট কলিং করি, তখন যখন আমরা বলি যে আপনি কেটোমিটার বা ডিজিটাল ইএমএফ মিটারে এসে আপনি এই রিডিং করে দেখান, তখন যদি হয়ে থাকে তার উত্তর তো 100%, 100% না হলে 90%। আমি আর একটা ডিভাইসের কথা বললাম, পিআইআর মোশন। একটু পিআইআর মোশনের ফুল ফর্ম হচ্ছে প্যাসিভ ইনফ্রারেড মোশন। একটু বড় হোটেলে গেলে দেখবেন না স্টেপ নিলে হট করে লাইট জ্বলে ওঠে, তাই থিওরি 3 মিটারের মধ্যে যদি কোনো পাত ঢুকে যায়, তো এই ঘরে আমি আর আপনি আছেন, কেউ নেই। আমি আপনার যেখানে আমাদের পিছনের লাল লাইটটি জ্বলছে সেখানে পিআইআর মোশন বসালাম, আপনি যেখানে আমাদের মেকআপ রুম রয়েছে সেখানে আমি আর আপনি দাঁড়িয়ে থাকলাম। আমি যদি বলে থাকি যে আপনি যদি এখানে সত্যি কোনো এনার্জি থেকে থাকে, আপনি যদি ওই সাদা লাইটটা পিআইআর মোশনের যে কালার তার পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে আমরা বুঝতে পারবো আপনার এখানে অস্তিত্ব আছে বা আপনি আছেন। যদি সেটা জ্বলে ওঠে তার আপনি ব্যাখ্যা কী করে দেবেন? বিজ্ঞান তো বলতো 3 মিটারের মধ্যে কোনো পাত গেলে তবেই জ্বলার চান্স আছে। ওকে, তো এটা যখন আপনি কানেকশনটা পান তখন আপনি তার সঙ্গে মানে কিভাবে কমিউনিকেটটা কীভাবে করেন? কমিউনিকেট স্টার্ট হলো দেন, তারপরে একের পর এক ডিভাইস আমরা একেরটাই ওই ইএমএফ মিটারের ওপরে শুধু বসে থাকি না, পিআইআর মোশনে দেখ, প্রথমে ইএমএফ মিটারে যদি খুব ভালো রিডিং দেয়, তারপর সেখান থেকে যাই আমরা পিআইআর মোশনে যাই। ওকে, পিআইআর মোশন যদি ভালো কানেকশন দেয়, তারপর আমরা চেষ্টা করি অবজেক্ট মুভমেন্ট করানোর চেষ্টা। অবজেক্ট মুভমেন্ট কেমন আপনি দেখেছেন কিনা জানি না, আমার রিসেন্টলি একটি কেস, টিটাগড়ের একটি কেস, আমি মিটারটাকে সোজা বসিয়েছিলাম আর বলেছিলাম আপনি এটাকে যদি ফেলে দেখান, জাস্ট ফিউ সেকেন্ড ফেলে দেওয়ার পর টক করে মেশিন ফেলে দিল। স্পিরিট করার চেষ্টা করে। আপনার ওই যে বললাম, আমি একটু আগে আপনার একটা ওয়ার্ড বললাম না যে আমাদের ইন্টেনশন বোঝে, স্পিরিট আমাদের প্রত্যেকের ইন্টেনশন বোঝে। আমরা যেহেতু এই ফিল্ডে অনেকদিন ধরে আছি সুবিধা, আমাদের ইন্টেনশন ওনারা খুব ভালো মতো জানে আমরা কী করতে গেছি, তো ম্যানিপুলেট করতে হয় তাদেরও। ওকে, তাদেরও বোঝাতে হয়, মানে তারা তো পুরোপুরি ফার্স্ট্রেট হয়ে থাকে মৃত্যুর পর, তারা তো ফার্স্ট এড। বেশিরভাগ ক্ষেত্রে এইগুলো যে আমি কেসেসগুলো বললাম, বেশিরভাগ ক্ষেত্রে সব আনন্যাচারাল ডেথ, হোমিসাইড, সুসাইডের কেসেই বেশিরভাগ হয়। ন্যাচারাল ডেথের ক্ষেত্রে এই ক্ষেত্রে খুব কম। আমি আমার 350+ কেসেসের ক্ষেত্রে আমি দেখেছি হয়তো ন্যাচারাল ডেথের ক্ষেত্রে গোটা 40 থেকে 45 খানা, আচ্ছা, মানে খুব ভালো সাড়া দিয়েছে। কিন্তু আপনি সুপারন্যাচারাল ডেথের ক্ষেত্রে যখনই যাবেন, হোমিসাইড বলুন, সুসাইড বলুন, তখন ক্ষেত্রে এর রেশিও অনেক বেড়ে যায় সত্যিটা, অনেকটাই বেড়ে যায়, কারণ তাদের ব্রেনের হার্ডওয়্যার না, সেই স্মৃতিগুলো থেকে যায়। আমি একটা আপনাকে উদাহরণ দিই আরো ভালোভাবে। তো এই এতদিন ধরে আপনার সঙ্গে আমার কথা চলছে তো এই শ্যুটটার ব্যাপারে, ধরুন কালকে রাত্রে আমি মারা যেতাম ধরুন, তাহলে আমি কি আপনার সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করতাম না?
প্যারাসাইকোলজি বলে আজ নাহলে কাল, কাল নাহলে পরশু আপনার সঙ্গে আমি কমিউনিকেট করার চেষ্টা করতামই। রাইট। স্পিরিট এই কমিউনিকেশন ব্যাপারটা না, আমরা যারা এই এতদিন ধরে গবেষণা করছি প্রত্যেককে ভালো মতো চেনে। স্পিরিট অনেক আগে পর্যন্ত বুঝে যায়, এনার্জি স্পিরিট বলুন, এনার্জি বলুন, তারা বুঝে যায় আমাদের মোটিভ কী। আচ্ছা, মানে এটি সম্পূর্ণ আমার অভিজ্ঞতা, আমার না। সিরিজের ওপরেই বলছি আপনাকে, Obviously, হ্যাঁ। তো অনেক আগেই বুঝে যায়। তো সেক্ষেত্রে ব্যাড স্পিরিট বা গুড স্পিরিট এর ডিভিশনটা আপনারা কীভাবে করেন? এটা একদমই আমরা মানি না। ওকে। প্যারাসাইকোলজিস্টরা ব্যাড বা মানে আমরা যারা প্যারাসাইকোলজি নিয়ে গবেষণা করি, পজিটিভ বা নেগেটিভ এনার্জি আমরা মানি না, আমরা এনার্জিকে এনার্জি বলি। হ্যাঁ, মানে আমি বলছি যেমন আপনি বললেন যে সুইসাইড কেস বা হোমিসাইড, রাইট, আনন্যাচারাল ডেথ, এবং আমি একটা কথা বলবো প্রিম্যাচিওর ডেথ, হোয়াটএভার, তো তার তো অনেক কিছু হয়তো করার ছিল, মানে মাথার মধ্যে অনেক কিছু চলছিল। আমরা মানুষ, আমাদের সবসময় মাথার মধ্যে কিছু না কিছু চলে, কাল এটা করতে হবে, পরশু এটা করতে হবে, এবং হট করে জীবনে একটা ছেদ নেমে এলো, হট করে। ঠিক। তো তারপরে তার যে ইচ্ছেগুলো, সেগুলো কি সে এই আপনারা যখন যান তখন কি সে জানান দেওয়ার চেষ্টা করে কোনোভাবে? এটাই, এই যে আপনি নিজের প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিলেন। এই যে জানান দেওয়ার চেষ্টা, যদি বললেন যে উত্তরাখণ্ডের কেসটা, তারপর আপনি যে বললেন যে আপনি কিন্তু আগে আপনার বাবার কথাও বলছিলেন, বাবার কথা বলছিলেন, শেষ ইচ্ছাগুলো থেকে যায় সমস্ত আত্মার, সমস্ত স্পিরিটের। প্রিম্যাচিওর ডেথ বলুন বা সুপার ন্যাচারাল ডেথ বা মিসেন্সুয়াল ডেথ বলুন, তারা তখন তার কাছের লোকের কাছে পৌঁছাবার চেষ্টা করে। ওই জন্য দেখবেন আপনি খুব কাছের লোকরা খুব বেশি ফিল করার চেষ্টা করে, তারা বোঝানোর চেষ্টা করে যে হ্যাঁ আমি তো চলে গেছি, কিন্তু আমি তোমার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছি। আর একটু ভালো মতো উদাহরণ দিই, ধরুন এই ঘরটাতে আমরা সকলে চলে গেলাম, এখন আমরা ক্যামেরার পিছনে দুজন আছে, আমি একা আছি, ইঞ্জিনে মেরে ভালো করে আপনাকে হাত পা পেতলাম, মুখ বাঁধলাম, বেঁধে ঘরের মধ্যে পুরো পিঠ বোঝাই করে ফেলে দিয়ে চলে গেলাম। আপনি পড়ে আছেন 2 দিন 3 দিন, 4 দিনের মাথায় ফ্ল্যাটের পাশ দিয়ে কেউ যাচ্ছে, আপনি কানে শুনতে পারলেন যাচ্ছে, আপনি কি করবেন? কানেক্ট করার চেষ্টা করবো। হ্যাঁ, কীভাবে কানেক্ট, কি ফেলার চেষ্টা করবেন, ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন। স্পিরিট এটা করে। এই যে আমরা বলি না মাঝে মাঝে আওয়াজ হচ্ছে, ফুটস্টেপ হচ্ছে, ওনারা বোঝানোর চেষ্টা করে, ওনারা বোঝানোর চেষ্টা করে যে এই ঘরে তুমি একা নেই, আমিও আছি। ফাইন। এগুলো এইটাই, এই ক্ষেত্রে ভয় পাওয়া একদম উচিত না। মানে আমাদের অবচেতন মন হয়তো সেটাকে মানে ভয় হিসেবে দেখে নেয়। এক্স্যাক্টলি, সব স্বাভাবিক ব্যাপার। সাবকনশিয়াস মাইন্ড, আমরা তো কনসিয়াস, সাবকনসিয়াস মাইন্ড, কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড, আমরা তখন ভয় পাওয়ার চেষ্টা করি না। তো ওইটাই বললাম, বারবার বলছে ভয় পাবেন না। ব্যাপারটি হচ্ছে উনি তো আপনাকে বোঝানোর চেষ্টা করছে। আর ব্যাড স্পিরিট, গুড স্পিরিট আপনি যদি বলেন, আমি বলবো যে আমার এত দিনের অভিজ্ঞতায় আমাকে তো একটা নোকের আঁচড়ও মারেনি। আমি এমন জায়গায় রাত কাটিয়েছি যেখানে সূর্যের, রাতে তো ছেড়ে দিন, সূর্যের প্রথম আলো তো মানুষ ওখানে থাকে না। আচ্ছা, মোস্ট হন্টেড প্লেসেস যেগুলো বলে থাকে। ওকে। তো আমাকে তার নোকের আঁচড়ও মারেনি। আর প্যারাসাইকোলজি একটা ওয়ার্ড আছে, এটা সব ক্ষেত্রেই আছে সুমিতিদা, যে এটাকে আপনাকে এর আগেও বলেছি যে গিভ রেসপেক্ট গেট রেসপেক্ট। আপনি যত সম্মান দেবেন, আপনি তার থেকে তত সম্মান দেবেন। এই যে আপনি আমাকে আপনি বলে সম্মান দিচ্ছেন, সম্বোধন করছেন, আমি তো আপনাকে আপনি দিয়ে সম্বোধন করছেন। এই যে আমি তুই যদি বলতে শুরু করতেন, আমি 2 দিন 3 দিন শুনতাম, তারপরে তো আপনার ল্যাঙ্গুয়েজে চলে যেতাম দাদা। এটা স্বাভাবিক ব্যাপার না? মানে তো এটাই হলো যে আপনি যতই তাকে সম্মান দেবেন, যখনই আপনার এরকম ফিলিং করবেন, আপনার ক্ষেত্রে বলি যে আপনি কোনো রকম ফিল করেন, তাহলে আপনি চেষ্টা করুন তার সঙ্গে কথা বলার। কিরকম করে কথা বলবেন, মানে এটা সবচেয়ে, আমার কাছে তো তারপরে একটা অবভিয়াস প্রশ্ন এটাই আসছিল যে আমি কিভাবে কথা বলবো, কিভাবে কমিউনিকেট করব। ডিভাইস নেই না, আপনি চেষ্টা করবেন যে হাতের সামনে যা খুশি থাকুন, একটা কৌটোই থাকলো, কৌটো দূরে রেখে আসলেন, একটু হালকা কিছু রেখে আসলেন, সেটাকে বললে আপনি যদি সত্যি আমার কাছে এখানে থাকেন, তো আপনি ওটা মুভ করে দেখান, বা 3 নক্স দিয়ে দেখান, কোনো দেওয়ালে আওয়াজ করে দেখান। যদি মনের ভুল হয় তাহলে ওগুলো হবে না, আর যদি মনের ভুল না হয় তাহলে কিছু। এটার কি কোনো স্পেসিফিক টাইম ডিউরেশন আছে? মানে আপনি যখন বললেন হয়তো কোনো কিছু মুভ করার, তার উইদিন সেকেন্ডস অর উইদিন মিনিটস এরকম কিছু একটা সে করে দিল, মানে তাকেও তো তার উপস্থিতি জানান দিতে হবে। এক্স্যাক্টলি, আপনার উপর বিশ্বাসটা তার খুব দরকার তখন। সেটা উইদিন সেকেন্ডও হতে পারে, উইদিন ফিউ সেকেন্ডও হতে পারে, 1 ঘন্টা পরও হতে পারে। এবারে আপনাকে বলি এর উদাহরণ আর একটা দিই। অভিনেতা রণজয় মিশ্রের কেসটাই আমি ইনভেস্টিগেট করি। হ্যাঁ, দেখছিলাম আপনার ফেসবুকেও দেখছিলাম। আমার এতদিনের কেরিয়ারের সৌমিত্রিদা, আমি এরকম দেখলাম, এরকম জিদ্দি স্পিড দেখলাম, যিনি 1 ঘন্টা 15 মিনিট পর বা 1:15 বসেছি, 2:15 প্রথম কমিউনিকেট স্টার্ট করে, বোঝাতে লাগে
তাকে মানাতে লাগলো যে মানাতে লাগে, ওই যেমন ওই গার্লফ্রেন্ডকে বোঝাতে লাগে, ওনাদেরও বোঝাতে লাগে। আপনি যত বোঝাবেন তত ব্যাপারটা ক্লিয়ার হবে। ওই জন্য আপনার সঙ্গে যদি এরকম কোনোদিন হবে, আপনার বন্ধু বান্ধব কোনোদিন এরকম হয়, শোটা দেখবে আপনার বন্ধু বান্ধবরা, আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি সোজা বলবেন যে চেষ্টা করার কোনো ইয়ে নেই, আপনি চেষ্টা করুন না একবার। যদি আপনি এরকম বুঝতে পারেন সত্যি কিছু হয়, তো রাখুন, চেষ্টা করুন যে আমাকে বুঝিয়ে দেখান আপনি মনের ভুল কিনা সেটাও তো বুঝতে হবে। হ্যাঁ একদম, মনের ভুল কিনা সেটাও, যে আমি হয়তো আমার সামথিং আমার মনের ভুল হতে পারে, আমি হ্যালুসিনেট করছি, সেটাও হতে পারে। রাইট। তো এটা অবভিয়াস দরকার। এই বলবো, আর প্রথম কথা বলবো যে ভয়কে সবসময় দূরে সরান। যত আপনি ভয় পাবেন তত লো হবেন, সে প্রত্যেকটা মানুষ। হ্যাঁ মানে আমার একটা মানে আরও একটা প্রশ্ন আছে, মানে প্রশ্নের তো কোনো শেষ হয় না কখনো। তো এটা ঘটনাটা অনেক দিন আগে, ধরুন 2002 আমার বাবার মৃত্যু নিয়ে জড়িত, যেটা আমার জানারই, যে আমার বাবা হঠাৎ করেই মারা যান। মানে এটা নয় যে বহুদিন ধরে কোনো রোগে ভুগছিলেন বা অসুস্থ ছিলেন, এরকম কোনো কিছু নয়। ইনফ্যাক্ট যেদিনকে মারা যান সেদিন সকালবেলা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন, শেভ করে স্নান করে সমস্ত কিছু ব্রেকফাস্ট করতে বসেছিলেন, এবং সেই সময় ইনসিডেন্টালি ওনার সেরিব্রাল অ্যাটাক হয়, এবং তারপরে হসপিটাল করে দুপুরবেলার দিকে মারা যান। এবং রাত্রিরে আমি যখন শ্মশানে বসে আছি, মানে একটা পুরো মানে তখনও বিশ্বাস হচ্ছে না যে একটা মানুষ যে গতকাল অবধি একদম ঠিকঠাক ছিল, কারণ যেদিনকে মারা যান তার ঠিক 2 সপ্তাহ পর আমার প্রথম বিবাহবার্ষিকী। মানে তার প্রস্তুতি কি হবে না হবে এগুলো সব বাবার একটা মানে চলছিল আর কি, বা বেড়াতে যাব সেই দিন, ইনফ্যাক্ট সকালবেলা অবধি বেড়াতে যাওয়ার মানে হোটেল বুকিং এগুলো সমস্ত কিছু করতে করতে এই ইনসিডেন্টটা। তো তাহলে তো একটা মানুষ, যেটা আপনি আগে কথাগুলো বলছিলেন, তার রেস্টটা ধরে নিই, তার কোনো পরিকল্পনা ছিল না যে সে চলে যাবে, সে জানতেও না। ইনফ্যাক্ট আমরা কেউই জানতে পারি না। কিন্তু আমি এটা বলছি যে ধরুন কোনো মানুষ অসুস্থ লং টার্ম, এবং এমন একটা অসুস্থের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে সে মানসিকভাবে হয়তো নিজেও প্রিপেয়ার হয়ে গেছে, সেক্ষেত্রে একটা আলাদা। তো এই ক্ষেত্রে একটা মানুষ যে জানতো না যে ওই দিন রাত্রিবেলা তার মানে জার্নি শেষ হয়ে যাবে, তো সেক্ষেত্রে কি তারও মানে কমিউনিকেশন করার ইচ্ছে তো ডেফিনেটলি থাকবে। আপনি এরকম বললেন, সেটা এতগুলো বছর পেরিয়ে গেছে, মানে তখন জানতাম না, তাহলে এখন কি তার সঙ্গেও কমিউনিকেট করা যায় সামহাও? আপনি কি আপনার বাবা সংক্রান্ত কোনো রকম কোনো কিছু টের পেয়েছেন? সেটা মৃত্যুর পরে, মানে তখন যেখানে থাকতাম আর কি, যে ফ্ল্যাটটা ছিল আমাদের, কিছু হয়তো অস্তিত্ব ইন দ্য সেন্স বলবো যে হয়তো একটা মানে হয় না, ওই হিন্দিতে বলে না ভারী পান, এরকম একটা কিছু, বা হয়তো মনে হয় যে চট করে কেউ আছে পেছনে, বা এরকম মনে হয়। কিন্তু সেই জায়গাটাও তো চেঞ্জ হয়ে গেছে এখন, আজকে 24 বছর হয়ে গেছে, তো সেই জায়গাটাও চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমার মাঝে মাঝে মনে হয় যে আমি নিজে এখন 47, তাহলে আমার এখনো মাঝে মাঝে মনে হয়, কারণ ওই মৃত্যুটা আমার প্রথম ঠিক বলবো না, দ্বিতীয় যেটা দেখা মানে সবচেয়ে নিজের কাছের একদমই। কিন্তু তার ঠিক 6 মাস আগে আমার ছোটো মেসো মারা যান, এবং সেই ওইভাবে মানে তারও কোনো প্রস্তুতি নেই, কোনো কিচ্ছু নেই, তার ঠিক 6 মাস পরে বাবা। তো এখন মনে হয় যে তারও তো অনেক কিছু হয়তো বলার ছিল, তাহলে সে কি এখনও কমিউনিকেট করার জন্য বসে আছে? দেখুন, যদি এই মুহূর্তে আপনি তার কোনো কিছু এক্সপিরিয়েন্স করে থাকেন তাহলে তো অন্য কথা, কিন্তু প্যারাসাইকোলজিতে একটি পার্ট আছে যেটাকে আমরা বলি পুল ব্যাক মেথড। আচ্ছা, ঠিক। রাত ছবি দেখেছিলেন? ভূতের ছবি দেখেন না, কিন্তু যেটা করেছিল আশুতোষ রানাজি, সেটা তো উনি তো অন্যভাবে করেছিলেন। আমাদের পুল ব্যাক মেথড কি হয়, আমরা তখন চেষ্টা করি যে সম্পূর্ণভাবে, যদি যারা অনুভব করছে, যারা চায় কমেন্ট করা, কিন্তু খুব রিস্কি, বারবার বলি প্যারাসাইকোলজিতে এই পার্টটা প্রচণ্ড রিস্কি, কারণ আমি তো নিয়ে চলে আসতে পারবো, চাওয়া তার সম্পূর্ণ তার ব্যাপার। আর 99.9% ক্ষেত্রে এটা কোনো রকমভাবে উনি আসতে চাইবে না। খুব এক্সপিরিয়েন্স, প্রচণ্ড গ্যাদার না করলে, ওই যে বললাম নিয়ে তো আমি চলে আসবো না, যাওয়ার দায়িত্ব কিন্তু ওনার।
পুলব্যাক মেথডে অনেক সময় ট্রাই করলে এটা হয়। বেশ কিছু গবেষক আমাদের যে এই ফিল্ডের, যিনি ফাদার অফ দ্য ইন্ডিয়ান প্যারানর্মাল, গৌরব তিওয়ারি নাম শুনেছেন হয়তো। গৌরব তিওয়ারিকে নিয়ে ওনার যিনি সেকেন্ড ইন কমান্ড ছিল ওয়াকার রাজ, উনি ট্রাই করেছিলেন পুলব্যাক মেথডে। তো সামান্যতমভাবে আমার মনে হয়েছিল পুলব্যাক মেথডে উনি ওনার সঙ্গে কানেক্ট করেছিল, তবে কানেক্ট করতে গেলেও আরেকটা নিয়ম রয়েছে। এখানে কানেক্ট করতে গেলে আপনাকে কিন্তু আমাকে সেই বাড়িটাতেই যেতে হবে, বা ওনার পরা জামা কাপড় কিছু লাগবে, বা যে লাস্ট ওনাকে দেখেছিল তাকে সামনে লাগবে, বা যিনি ওনাকে সব থেকে কাছের ভালোবাসতো তাকে লাগবে। এতগুলো জিনিস যখন একসঙ্গে হবে বা এর মধ্যে কিছু যদি একসঙ্গে হয় তখন পুলব্যাক করা যায়। পুলব্যাক মেথড প্রচণ্ড রিস্কি, আমি জীবনে কোনো ট্রাই করিনি। আর মনে হয় যে আমি তো হয়তো এনে নেওয়ার চেষ্টা করলে এসে যাবে, কিন্তু ফেরত যাওয়ার তার ব্যাপার। আমি আপনাকে এই ব্যাপারে একটা গল্প বলি, আমি পরে বলবো ডিরেক্টরের নাম। একজন ডিরেক্টর আমাকে ডেকে পাঠিয়েছিল। আচ্ছা, ওকে, বলছি তার নাম, না বলা ঠিক। ওনার মা মারা যান। মা মারা যাওয়ার পর উনি আমাকে ফোন করেন যে উজ্জ্বল একটু আসবেন, আমি না বেশ কয়েকদিন ধরে আমার মাকে নিয়ে খুব চিন্তিত। বললাম কী হয়েছে দাদা? আসুন, বেলঘড়িয়া ওনার বাড়ি। ওনার বাড়িতে আমি যাই, উনি বলেন উজ্জ্বল এরকম কি কোনো ইয়ে রয়েছে? আমি কোথাও ভেঙে পড়েছে। মা আর ছেলে থাকতেন, আর ওনার এক বোন। তো আপনি যদি আমার মাকে কোনোভাবে এনে দেন। সেই ডিরেক্টরের কথা মতো আমি পুলব্যাক মেথড করার চেষ্টা করি। দাদা ওই ডিরেক্টরের যখন যেখানে ওনার মা মারা গেছে, লাস্ট উনি মা মারা যান, সেই ঘরেই পুলব্যাক মেথড যখন ট্রাই করি, তখন আমাদের একটা ডিভাইস আছে যেটার নাম ইকোবক্স। আমি অনেকবার বলছি ইকোবক্স জিনিসটাকে, তো আপনাকে আরেকবার বলে আপনি ক্লিয়ার হবে। আমরা যারা প্যারাসাইকোলজিস্ট তারা বিশ্বাস করি যে স্পিরিট রেডিও ফ্রিকোয়েন্সিকে ম্যানিপুলেট করতে পারে। আচ্ছা, ঠিক। ওকে। তো এই রেডিও ফ্রিকোয়েন্সিকে কাজে লাগেই এই ডিভাইসটি বানিয়েছিল আমেরিকার আর অস্ট্রেলিয়ার দুজন খুব নাম করা বৈজ্ঞানিক বা গবেষকও বলতে পারেন। অনেককে এটাকে ফেক বলার চেষ্টা করে, কিন্তু কোনো সব জায়গায় গিয়েই এটা মিল খেয়েছে যে পুরোটা ফেক নয়, ফেকই নয় এটা। আমি এটা প্রায় আজ 10 বছর ধরে 11 বছর ধরে আমি ইউজ করছি। আমার যারা সহ গবেষকরা রয়েছে পাশে, তারাও এটা ইউজ করছে, তারাও জানে। আমরা বিশ্বাস করি যে ওই ডিভাইসের আপনি যদি ওয়ান ওয়ার্ডস কিছু জিজ্ঞাসা করেন, সেখান থেকে যে ওয়ার্ডগুলো আসে সেই ওয়ার্ডগুলো অনেকটা কারেক্ট। ধরুন উদাহরণ দিই, ধরুন আমরা দুজন বসে আছি, আমি যদি জিজ্ঞাসা করি যে আমার পাশে যে বসে আছে তার গেঞ্জের রং কী, সেখানে যদি ব্ল্যাক আসে সেটা ওর মধ্যে নেই, কেন ওটা A to Z র্যান্ডাম ওয়ার্ড আছে। ওর ফান্ডা হচ্ছে A to Z র্যান্ডাম ওয়ার্ড, হাওয়াতে দেয়, হাওয়া থেকে সেখান থেকে কিছু ওয়ার্ড আসে। আচ্ছা, এই ইকোবক্স সেশন করতে গিয়ে আমি যখন জিজ্ঞাসা করি যে আমার পাশে কে বসে আছেন, ডিরেক্টরের নাম ডিরেক্টর উদ্দেশ্য করে, তখন ওনার ছোটবেলার নাম আসে। আমি জিজ্ঞাসা করি দাদা এটা কার নাম? তখন উনি আমাকে বলেন যে এটা তো আমার নাম, কি করে আসলো? মানে এটা কে বলে ডাকতো? বললাম মা ছাড়া কেউ ডাকতো না। তারপর উনি আমাকে বলেছেন এটা পুরোপুরি করাবে। তারপরে আমি বলেছিলাম দাদা উনি গেছেন, আর ওনাকে ডাকবেন না, উনি ভালো আছেন। তারপরে কালের ক্রমে ওনার সঙ্গে পরে যখন কথা হয়, তখন উনি বেলঘড়িয়া চেঞ্জ করে অন্য জায়গায় চলে যান, ফ্ল্যাটটা বন্ধ হয়েই পড়ে আছেন। করা যায়, একটি মেথড আছে পুলব্যাক মেথড, যেটা ট্রাই করলে করা যেতে পারে, কিন্তু প্রচণ্ড রিস্কি। নিয়ে তো আমি চলে আসবো না যাওয়ার আমার মানে এই প্রশ্নটা করার মানে মূল উদ্দেশ্য ছিল এটা জানা যে এরকম কোনো মানে ওয়ে আউট আছে কিনা। আমি আপনাকে একদমই বলবো না যে তার জন্য মানে যেতে, তার কারণ হচ্ছে না যেটা চলে গেছে বা যিনি চলে গেছেন তিনি শান্তিতে থাকুন, তিনি ওই জগতে ভালো আছেন, তিনি শান্তিতে থাকুন, সেটাই চাই। ওটা নিয়ে খামোকা চিন্তা করে কোনো লাভ হবে না। আমার এটা জানার যে মানে উদ্দেশ্য ছিল যে আপনাদের যে ওয়ে আউটটা বা যে এডুকেশনটা, সেখানে এটারও কোনো রকমের কোনো সলিউশন আছে কিনা আর কি। আপনি উত্তর পেলেন একদম। আপনি বললেন যে এবং উদাহরণ দিয়ে যেটা বললেন আর কি, একটা তো রাজ সিনেমার কথা বললেন, আর একটা আপনার নিজের যেটা একদম। তো সেক্ষেত্রে আর আরেকটা যেটা সেটা শুনেও ভালো লাগলো, সেটা হচ্ছে অভিনেতা রণজয় বিষ্ণুর বাড়িতে যে কেসটা আর কি।
যে কমিউনিকেট করতে প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা 15 মিনিট। এই ক্ষেত্রে কী করেছিলাম আমরা, এটাও গৌরব তিওয়ারির কাছ থেকে আমার শেখা, তবে গৌরব তিওয়ারি অন্যভাবে ইউজ করতো, আমি অন্যভাবে করেছি। আমি একটু লাল বেলুন বসিয়ে রাখতাম। এবার আপনি প্রশ্ন করতে করেন লাল কেন? লাল খুব চোখে লাগে প্রত্যেকটা মানুষের, একদম। এটা আমরা বিশেষ করে স্পিরিটের খুব চোখে লাগে, খুব কালারফুল লাগে। বেলুনটি বসাবার পর আমি বলেছিলাম যে যদি সত্যি, আমি একটু পাম্পাপি করে দিয়েছিলাম, যেটা প্যারাসাইকোলজিতে একদম, যারা নিউ কামার তারা জানে এটা একদম না করে, কারণ আমরা জানি এর তোর কীভাবে বেরাতে হয়। আমরা বলেছিলাম ওটা যদি আপনি কোনো রকমভাবে বাস্ট করে দেখাতে পারেন তাহলে বুঝবো আপনি সত্যি এখানে রয়েছেন। জাস্ট ফিউ সেকেন্ড বাস্ট করে আমার দিকে মুখে ছুঁড়ে মারে। আপনি যদি আমার প্রোফাইলে যান বা আপনার ফলোয়াররা যারা থাকবেন তারা যদি আমার প্রোফাইলে ঢোকে তাহলে পরিষ্কার দেখতে পারে পুরো ইন্টারভিউটা সহ পুরো ইনভেস্টিগেশনটা। আর এটা আমাকে শক দিয়েছিল, এটা কী করে সম্ভব, হাউ ইজ ইট পসিবল। ডেফিনেটলি আমি আপনার অভিজ্ঞতা শুনে আমিও শকড যে সত্যি তো পসিবল কীভাবে। সবশেষে আমরা যে রাউন্ডে যাচ্ছি সেটি হচ্ছে একদম আমাদের ভালো লাগার রাউন্ড। আমরা প্রত্যেক সেলিব্রিটি গেস্টকেটি করে থাকি, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। আচ্ছা, সেটি শুরু করবো এবারে। আচ্ছা, র্যাপিড ফায়ার মানে একটা বেশ মানে দুমদুম কিছু জিনিসপত্র ছুটে আসবে আমার দিকে, বুঝতে পারছি। ঠিক আছে, দেখি তার অভিজ্ঞতা কেমন হয়। প্রিয় খাবার? সাদামাটা খাবার মানে সাদা ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, একটু ঘি। পিওর বাঙালি খাবার। উপন্যাস না ছোট গল্প? দুটোই ভালো, তবে উপন্যাস একটু বেশি প্রিয়। সুনীল গঙ্গোপাধ্যায় না জয় গোস্বামী? সুনীল গঙ্গোপাধ্যায়। ফেলুদা না কিরিটি? ফেলুদা। দাদা, আপনার দেখা সব থেকে প্রিয় ছবি কি? দুটো ছবি আছে। আগন্তুক, মানে অনেকে হয়তো প্রশ্ন করতে পারে কেন সতীর্থ রায়ের শেষ ছবি, কেন পথের পাঁচালী নয়। আমার মনে হয় মানে পরিচালকের শেষ কাজ তো, ম্যাচুরিটির বোধহয় শেষ সীমায় তখন পৌঁছেছিলেন আর কি, যার জন্য ছবিটা শেষ করার পর বলেছিলেন যে আমার আর কিছু বলার নেই, মানে এটাই আমার শেষ কাজ। এটা আর যখন ফিল্ম স্কুলে পড়তাম, আমার এখন আর নামটা মনে নেই, আমি একটা শর্ট ফিল্ম দেখানো হয়েছিল আমাদের, ট্রু ফর, যার প্রত্যেকটা ফ্রেম আমার মনে আছে, কিন্তু আনফর্চুনেটলি সিনেমাটা নাম আমার মনে নেই। সেটার কারণটাও আমি বলে দিচ্ছি কেন। তার কারণ হচ্ছে যখন ছবিটা শুরু হচ্ছিল আমি তখনও পর্যন্ত অডিটোরিয়ামে ঢুকতে পারিনি। আমি যখন ঢুকেছিলাম তখন জাস্ট নামটা ফেড আউট হয়েছে, আমি ঢুকেছিলাম। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, অ্যান্ড ইট ওয়াজ ট্রেমেন্ডাস স্টোরি, মানে উইদাউট এনি ডায়লগ, জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক। এবং আমাকে যদি গল্পটা বলা হয় তাহলে আমি কোনোদিন গল্পটা আপনাকে বলতে পারি, মানে খুব হার্ট টাচিং একটা গল্প ছিল। তো ওই ছবিটা শর্ট ফিল্ম ছিল 10 মিনিটের মতন, সেটা। আর আগন্তুক। সত্যজিৎ রায় না ঋত্বিক ঘটক? ওই আবার বললাম, এটা খুব মানে খুব মুশকিল। সত্যজিৎ রায় আমার কাছে ভগবান, বাট ঋত্বিক ঘটক আমার একটা অন্য প্রতিভা, মানে যাকে আমরা ঠিক করে কোনোদিন বোধহয় ধরতে পারবো না। কিন্তু ঋত্বিক আমার কাছে কোনো ভাষা নেই, আমি ঋত্বিক ঘটককে মানে ব্যাখ্যা করি, আমার সেই দৃষ্টতাও নেই। তবে হ্যাঁ, আপনি যেটা বললেন তার উত্তর যদি একজনকে চুজ করতে হয় তাহলে অবভিয়াসলি ঋত্বিক ঘটক এক নম্বর। দাদা, খুব ভালো লাগলো আপনি আসলেন আমাদের শোতে। সত্যিকার এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। দেখা হবে, আবার দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। অ্যান্ড ইটস মাই প্লেজার যে আমি এখানে, আমাদেরও সৌভাগ্য যে আপনি আমাকে ডেকেছেন, এবং তার জন্য আপনাকেও ধন্যবাদ, এবং সমস্ত দর্শকদের ধন্যবাদ যারা এতক্ষণ ধরে শুনলেন আমাকে। আমার এখন এই প্রশ্নটা, কেন আমাকে কতজন শুনবে বা কেন মনে রাখবে, তো দেখা যাক, সেটা যখন এপিসোড রিলিজ হবে তখন দেখা যাবে। আশা করি আপনাদের সকলের ভালো লাগছে বেঙ্গল আল্টিমেট পডকাস্ট। বেঙ্গল আল্টিমেট পডকাস্টকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আর বেঙ্গল আল্টিমেট পডকাস্ট দেখতে থাকুন, শুনতে থাকুন।